মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর দ্বিতীয় ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, একে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া 5টি প্রশ্ন 5 নাম্বার। একের 1 নাম্বার 80 টাকার 15% সমান সমান, এতে দেখো 10, বিতে আছে 12, সিতে আছে 15, ডিতে আছে 20 টাকা। এর মধ্যে সঠিক উত্তরটি হবে ডাইরেক্ট মুখে মুখে বলে দেওয়া যায়। এটার উত্তর হবে কি বলো তো? বি নাম্বার অপশন 12 টাকা। বাট হাউ ক্যান পসিবল দিস ওয়ান? জাস্ট থিঙ্ক 80 টাকার টাকার মানে কি বলো তো? গুণ। টাকার মানে কি করতে হবে? গুণ। যখন র থাকবে তখন সেটাতে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। আবার কনসেপ্ট ক্লিয়ার করো, যখন টাকার থাকবে, যখন এর থাকবে, তখন সেখানে কি করতে লাগবে? গুণ করতে লাগবে। আচ্ছা, ওকে, গুণ করে ফেললাম। এবার দেখো আছে কত? 15 লেখো। দেখো পার্সেন্টেজ চিহ্ন আছে। দেখো 5% মানে কি? চিন্তা করো, 5% মানে 5/100। সিমিলার হতে যদি বলে এ পার্সেন্টেজ, একদম কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক বোঝো, যে কোনো অঙ্ক আসলে যেন করতে পারো। দেখো এ ডিভাইডেড বাই কী হবে? 100। তার মানে বেটা পার্সেন্টেজ থাকলে পরে আমরা কী করে দেবো? ডিভাইডেড বাই 100 লিখে দেবো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যেহেতু এখানে 15 এখানে পার্সেন্টেজ আছে, তাহলে আমরা কী লিখবো? এখানে 15/100 লিখে দেবো। ওকে, ম্যাথমেটিক্স প্রায় শেষের দিকে। দেখো শূন্য ঘ্যাচাং কেটে গেল। এবার এটা কাটো। 4 দুগুণে কত? 8। 4 দুগুণে কত? 8। 4 দিয়ে কাটো। এটা 5 দুগুণে কত? 10। 3 5 কত? 15। দেখো 3 5 15, 3 থাকলো। দেখো এটা এখানে থাকলো। চলো কালার চেঞ্জ করতে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আছে 4, এখানে আছে 3। 3 আর 4 গুণ করলে কত হবে? দেখো 3 গুণ 4, 3 4 কত? 12। অ্যান্সার কত হবে? 12 টাকা। 12 টাকা। সিম্পল ম্যাথমেটিক্স। চলো আরেকবার কনসেপ্ট ক্লিয়ার করি। 80 টাকার যেহেতু র আছে, তার জন্য এখানে একটা গুণ চিহ্ন দেবো। তার মানে এখানে 80 লিখবো, তারপরে কি করব? একটা গুণ চিহ্ন দেবো। কেন গুণ চিহ্ন দেবো? যেহেতু টাকার র আছে। 15%, এখানে 15 লিখবো, লিখলাম 15। যেহেতু পার্সেন্টেজ চিহ্ন আছে, পার্সেন্টেজ মানে কি? নিচে হয়ে যাবে 100, দিয়ে দেবো 100। এখানকার শূন্য কাটা গেল। এখানকার 10, 5 দুগুণে 10। এই যে দেখো 5 দুগুণে 10 লিখলাম এখানে। আর এখানে কত আসছে? কাটাকাটি করলে এখানে আসছে আমাদের 4 লিখবো। এখানে আসবে কত? 5 লিখবো। এবার দেখো এই যে 5, 3 5 হয়ে যাবে কত? 15। 3 লিখলাম, উপরে থাকলো আমার 4, এখানে থাকলো 3, অর্থাৎ 3 আর 4 গুণ করলে কত হবে? 12। বাস, অ্যান্সার কমপ্লিট। এবার কথা হচ্ছে, এখানে 80 টাকার লিখলাম, পরীক্ষায় 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা যাই থাকুক। আর এই যে পার্সেন্টেজের চিহ্নটা আছে, পার্সেন্টেজ চিহ্নটা 5, 10, 20 যাই থাকুক, জাস্ট এই নিয়ম অনুসারে তুমি করতে থাকবা। ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্ক কী বলছে? দেখো অ্যান্সার আমাদের 12 টাকা এলো। নেক্সট অঙ্ক বলছে দেখো 2 নম্বর, যে এক্স স্কোয়ার এবি এক্সের গসাগু কত? একদম সিম্পল ম্যাথমেটিক্স। চিন্তা করো, যদি আমরা এগুলোকে এক্সপান্ড করি, এক্সপান্ড করলে আমাদের কি আছে? দেখো এক্স, তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স লিখলাম, ভেঙে লিখবো এক্স স্কোয়ার মানে কি? দেখো এ লিখবো, এক্স লিখবো। কয়টা এক্স আছে? দেখো এক্সের উপর 2 আছে, 2 আছে এক্সের উপর, তাহলে আমরা 2 বার এক্স লিখবো। ওকে বেটা, কমপ্লিট। নেক্সট দেখো বলেছে এ বি এক্স, লিখো এ বি এক্স। এইবার গল্পটা হচ্ছে কমন কি আছে? দেখো এর মধ্যে একটা, দাঁড়াও কালার চেঞ্জ করি, অঙ্ক বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু আজকে কনসেপ্ট বুঝছি, কনসেপ্ট বুঝলে কিন্তু অঙ্ক আমাদের এমনি হবে। দেখো এ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তো লিখে দাও এখানে একটা এ। 3 জনের মধ্যে যা থাকবে সেটাই কিন্তু আমাদের গসাগু। 3 জনের মধ্যে যা কমন সেটাই আমাদের গসাগু। নেক্সট দেখো এক্স এখানেও আছে, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, লিখে দাও এখানে একটা এক্স। এবার চিন্তা করো বাকি কি মিল আছে? আর বাকি কিছুই মিল নেই। বি এখানে আছে, কিন্তু এখানে বি নেই, এখানেও বি নেই, এখানে একটা এক্সট্রা এক্স আছে, এখানে একটা এক্স নেই। তাহলে বুঝলাম শুধুমাত্র এ এক্সটা সবার মধ্যে আছে, তার মানে নির্ণয় গসাগু কী হবে? এ এক্স হবে। বাস, অ্যান্সার কমপ্লিট। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট। বুঝতে পারছো তো? তার মানে কমন জিনিসটাই কিন্তু হবে গসাগু। চলো অ্যান্সার দেখি তাই আছে কিনা। দেখো এ এক্সই আছে, জাদু হয়ে গেল, তাই না? নেক্সট দেখো বলেছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব বে কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু কি বলছে? এ প্লাস বি ইন্টু বলছে কোশ্চেন চিহ্ন। প্রথমত জানি যে এটা একটা সুন্দর ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? দেখো এ কিউব আর বি কিউবের ফর্মুলা কি হয়? তো চিন্তা করো যে এ প্লাস বি, এটা হয় আমাদের সূত্রতে, আর কি হয় আমাদের? হয় এ স্কোয়ার, তারপরে হয় মাইনাস এ বি প্লাস হয় বি স্কোয়ার। দেখো তার মানে এ প্লাস বি, কলার চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। দেখো এ প্লাস বি এখানে আছে, হয়ে গেল। তো এখানে কোশ্চেন চিহ্ন, এখানে কি নেই? এই প্যাটা নেই। দেখো এ স্কোয়ার কি নেই এখানে? এখানে নেই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সংখ্যাটি নেই। যেহেতু এই সংখ্যাটি নেই, তার জন্য আমাদের অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে। অর্থাৎ এখানে মিসিং কি? দেখো এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা হয়ে গেল। বাকি কি নেই? বাকি নেই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নেই, তার মানে এই কোশ্চেন চিহ্নটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি হবে? এ স্কোয়ার, তারপরে হবে কি? এ বি প্লাস হবে বি স্কোয়ার। বাস, অ্যান্সার আমাদের কমপ্লিট। চলো অ্যান্সার মিলাই, তাই আছে। দেখো এখানে এই যে এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। কোন জোড়াগুলি পরস্পর সম্পূরক হবে? একটু ভেবে করতে হবে।
কিন্তু তার আগে জানতে হবে যে সম্পূরক কি। দেখো সম্পূরক মানে কি বলতো, সম্পূরক আগে কনসেপ্ট ক্লিয়ার করব। অঙ্ক তো হাজারটা করতে পারবো, যদি কনসেপ্ট না বুঝি কিছুই করতে পারবো না। সম্পূরক মানে কি 180 ডিগ্রি হবে, অর্থাৎ দুইখানা কোণ যদি ধরো একটা কোণ ধরি আমি এ, একটা কোণ যদি ধরি বি, তাহলে এদের সমষ্টি কত হতে হবে 180 ডিগ্রি। এই কন্ডিশন যে মানবে তাকে বলবো হচ্ছে কি সম্পূরক। আচ্ছা পূরক কোণ কি, চলো পূরক কোণের কনসেপ্টও ক্লিয়ার করে দিই। অঙ্ক তো পূরক কোণ নাই তো কি আছে, পরীক্ষাতে যদি থাকে আমরা চেঞ্জ করে দেই। দেখো পূরক কোণ মানে কি, পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে বলতে পারি সি প্লাস ডি হবে কত, হবে হচ্ছে 90 ডিগ্রি। যদি এরকম কোনো কন্ডিশন হয় সেটাকে বলবো হচ্ছে কি পূরক কোণ। তার মানে কোনটা সম্পূরক কোনটা পূরক কোণ জানে গেছি। এবার লক্ষ্য করো আমাদের এখানে কোশ্চেনে কি যাচ্ছে, দেখো পরস্পরের সম্পূরক, অর্থাৎ দুটি কোণের সমষ্টি হতে হবে কত 180 ডিগ্রি হতে হবে। এবার চিন্তা করো 10 আর 170, চলো আমরা এখানে যোগ করি। 10 প্লাস করলাম 170, যোগ করলে কত হবে দেখো, এদিকে হচ্ছে আমাদের 100 100 100 100 100 100, এদিকে 10 আর 70 হচ্ছে 180। এই তাহলে এটাই তো আমাদের কন্ডিশন মেনটেন করেছে। তার মানে এ নাম্বার কন্ডিশন কি হচ্ছে আমাদের ক্ষেত্রে সঠিক হচ্ছে। কেন, এ নাম্বার যে কন্ডিশন আছে সেটা কিন্তু 180-র যে কন্ডিশন সেটা কিন্তু মেনটেন করছে। বাস অ্যান্সার শেষ। এবার বাকি আছে দেখো 10 আর 80, 10 আর 80 যোগ করলে 90, পূরক কোণ এটা হবে না। 10 আর 180 যোগ করলে কত হবে 190, এটাও হবে না। আর এদিকে দেখো 10 আর 30 যদি কি বলি 30 আর যদি 60 যোগ করি তাহলে আমাদের কত আসবে 90, এটাও হচ্ছে না। তার মানে একমাত্র কিন্তু এটাই ভেরিফাইড হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আবার চলো বুঝি আমরা কি আসছে আমাদের 10 আর এদিকে আসছে 170, যোগ করলে হবে কত 180। 180টাই কিন্তু সম্পূরক কোণের কন্ডিশন, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তার মানে অপশন নাম্বার এ হলো সঠিক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো এটাই আমাদের অ্যান্সার আছে। দেখো দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলি প্রথমত এ হবে অসমান, বি হবে সমান, সি হবে সমান বা অসমান, ডি হবে কোনোটিই নয়। দুটি সরলরেখা, অর্থাৎ দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে অনুরূপ কোণগুলো কী হবে, এটা সমান হতে পারে। অনুরূপ কোণগুলো কী বলতো, প্রথমত সমান হবে ঠিক, তার মানে সমান হচ্ছে, কিন্তু আবার অসমানও হতে পারে, কারণ সমান হবে তার কোনো নিশ্চয়তা নেই, কখনো কখনো অসমানও হতে পারে। তার মানে দুটো কন্ডিশনে আমাদের হোল্ড করলে কি কন্ডিশন, একটা সমান হতে পারে ঠিক, একটা অসমানও হতে পারে। এবার অপশন নাম্বার সি কিন্তু আমাদের ম্যাচ করছে, তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসছে, দেখো তাই আছে সি নাম্বার। তারপরে দেখো বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, দুই দুগুণ 4 নাম্বার আছে, খুব ভালো, 4 নাম্বার থাকা ভালো। উৎপাদকে বিশ্লেষণ করো। 6x = 13x + 6, একদম সিম্পলভাবে করবো। দেখো 6x = 13x + 6, দেখো এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে, তাহলে এই 6 আর এই 6 গুণ করলে কত হবে 6 6 36। এবার গল্পটা হচ্ছে 13টাকে এমন ভেঙে চলে চানাচুর বানাতে হবে যেন এটাও 36 চলে আসে। এবার একমাত্র সুবিধা হচ্ছে কি বলতো, 9 আর 4 যদি ফরমেশন নেই, দেখো 4 নং কত হচ্ছে 36, তাই না। এইটাকেই বলে মিডিল টার্ম, অর্থাৎ মিডিলের পার্টটাকে এমন করে ভাঙতে হবে যেন এই যে ফার্স্টের পার্ট আর লাস্টের পার্ট গুণ করলে যেন 36 আসে। এবার দেখো 9 + 4 করলাম, তাহলে আমাদের 4 নং 36 হয়ে গেল। এবার এই 9-এর সাথে একবার এক্স গুণ হবে, দেখো 9x হলো, এখানে মাইনাস আছে বসিয়ে দাও, এখানে একটা মাইনাস, এখানে একটা 4 আছে, এখানে একটা এক্স আছে, 4x হয়ে গেল, আর এখানে একটা মাইনাস আছে, এখানে বসিয়ে দাও -x। এবার প্লাস আসছে কত, দেখো +6x আছে, 6 আছে এখানে। এবার দেখো এখানে 3x² মানে কি, দেখো 3.2.x² লিখতে পারি, তাই তো। 3 দুগুণ 6, তার মানে একটা 3 কমন যাবে, এখানেও একটা x আছে, এখানেও একটা দেখো x আছে, তাই না। তার জন্য আমরা কী করবো, একটা x কমন নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো দুটো x ছিল, যদি একটা x চলে যায় তাহলে একটা x পড়ে থাকবে, আর এখানে দেখো এই যে দেখো 2 বললাম, এই 2 একটা এখানে পড়ে থাকলো ঠিক। আর 3 তিরিক্ষে 9, মানে একটা 3 যদি চলে যায়, 9 মানে কি, দেখো 9 মানে হচ্ছে 3 × 3, তাহলে একখানা 3 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে একখানা 3, এই একখানা 3 এখানে বসলো, তার আগে মাইনাস আছে বসিয়ে দাও মাইনাস, সিম্পল অঙ্ক সিম্পলভাবে চিন্তা করবা হয়ে যাবে। এখানে দেখো 4x প্লাস আছে 6, তাই তো। তাহলে 4x মানে কি 2 × 2 ঠিক, তাহলে একটা 2 বাইরে নিয়ে নিলাম। আর এই 6 মানে কি, দেখো 3 × 2, তাহলে এখান থেকে 2 যদি চলে যায় তাহলে থাকবে কি আমাদের একটা মাত্র 3 থাকবে, 2 3 পড়ে থাকলো, বাস হয়ে গেল। এরপরে আমরা দেখো লিখবো 2x - 3, আর এদিকে লিখবো 3x - 2। কেন, কারণটা কি, সিম্পল কনসেপ্ট। দেখো 2x - 3 এখানে আছে, এখানে আছে, কমন পার্ট বাইর করে নিয়ে গেলাম, এখানে পড়ে থাকবে একটা 3x লিখে দাও এখানে, আর এখানে থাকবে একটা -2 লিখে দাও এখানে -2, বাস দিস ইজ অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক, আমরা ধরলাম, ধরতে কি আপত্তি আছে, 100 একক ধরলে মানে সুবিধা হবে, তুমি x একক ধরেও করতে পারো, a একক b একক যা খুশি করতে পারো, কিন্তু লজিক্যালি যুক্তি দিয়ে করতে লাগবে। ওকে, তাহলে একটা বর্গক্ষেত্র মানে কি, যার 4টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি সমান, তা কি বলে বর্গক্ষেত্র। মানে দেখতে কেমন হবে, এই যে দেখো ছবিটা আমি আঁকলাম, এই ক্ষেত্রে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার মানে এর মান 100, এর মানও 100, এর মানও কী হবে 100, এর মানও হবে 100।
এবার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, বাহু ইন্টু বাহু অর্থাৎ বাহু ইন্টু বাহু অর্থাৎ বাহু স্কোয়ার বলতে পারি। তাহলে বাহুর মান কত 100, এই বাহুর মান কত 100, তো গুণ করলে কত হবে 100 100 গুণ করলে অবশ্যই দেখো এখানে কটা শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, তাহলে টোটাল কতগুলো শূন্য হচ্ছে আমাদের, টোটাল আমাদের শূন্য আসবে 4টে শূন্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু ইন্টু বাহু, তাই না, আমরা এটা জানলাম। তাহলে 100 ইন্টু 100 যদি গুণ করি তাহলে আমাদের কত আসবে, দেখো এখানে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে 2 আর 2 কত হবে 4টে শূন্য, এখানে আমরা 4টে শূন্য করলাম। এবার দেখো বাহুর দৈর্ঘ্য কী বলছে, 10% বাড়ানোর পর বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে কি হবে, প্রথমত ছিল কত 100 ছিল, এবার 10 বাড়ালে কত হবে 110 হয়ে যাবে, বাস এখানে দেখো 110 একক লিখলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলবে দেখো বাহু ইন্টু বাহু, এখন 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 বাহু কত 110, তাহলে 110-এর সাথে 110 গুণ করবো, কারণ বর্গক্ষেত্রে বাহু মানে 110 হবে। এবার দেখো 11 করে কত হয় 121 হয়, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, এই দুটো শূন্য এখানে লিখে দিলাম। এইবার দেখো এখন ক্ষেত্রফল কত, অবশ্যই এটা অর্থাৎ 1 2 1 ডবল শূন্য, আর আগে কত ছিল, আগে ছিল যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা দেখো 10,000 ছিল, 10,000 এখানে লিখলাম, বিয়োগ করে দেবো, বিয়োগ করলে দেখো কী আসছে আমাদের, বিয়োগ করলে আসলে 2100 বর্গ একক। ক্ষেত্রফল ছিল দেখো আগে ছিল কত 10,000, এখন ক্ষেত্রফল বাড়লো কত 2100, 100তে বাড়ে কত, এটা আমরা ত্রৈরাশিক নিয়মে করবো। দেখো এটা আমাদের কি আসবে, দেখো উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল বেড়েছে, তাই এটি একটি সরল সম্পর্ক। যেহেতু ক্ষেত্রফল বাড়লে ক্ষেত্রফল অর্থাৎ প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ছে, দ্বিতীয় ক্ষেত্র বাড়ছে, অর্থাৎ এখানে সম্পর্কটা সরল সম্পর্ক। একটা বাড়লে যখন আরেকটা বাড়বে, একটা কমলে যখন আরেকটা কমবে, সেটাকে বলবো সরল সম্পর্ক। নির্ণয় ক্ষেত্রফল বাড়লো কি 2100-র সাথে আমরা কী করবো, দেখো এখানকার 100 গুণ করলাম, সরল সম্পর্ক একদম সিম্পল একটা বিষয়। দেখো এই ক্ষেত্রে কী হবে, এই যে সংখ্যাটার সাথে কী হবে বলো তো, এই সংখ্যাটার গুণ হবে, আর এই ব্যাটার সাথে কী হবে, এই ব্যাটার গুণ হবে। তো আমাদের প্রশ্নের জন্য এখানে লিখে দেবো, আর এই সংখ্যা দিয়ে এখানে ডিভাইড করে দেবো। এত ক্রিটিক্যালভাবে মানুষ কেন বোঝে আমি বুঝি না। সিম্পল কনসেপ্ট সিম্পলভাবে বোঝো, ক্রিটিক্যালভাবে যদি অঙ্ক করতে যাও না, বেশিরভাগ ক্ষেত্রে তোমার অঙ্ক মিলবে না, আর মিললেও খুব কঠিনে মিলবে। যারা সোজাভাবে চিন্তা করে অঙ্ক করে তাদের দেখবা বেশি অঙ্ক মেলে, বলে না বেশি প্যাচ গুজ জানলে অঙ্ক হয় না, সোজা সরলভাবে অঙ্ক করে দেখবে সব হয়ে যাবে, বুঝতে পারলে। হ্যাঁ সব হবে না, কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করার পর দেখো আমাদের 21 আসছে, তাই না, তো আমরা এখানে লিখলাম 21, বাস এই যে 21টা বললো, এই 21টাই হচ্ছে কি আমাদের নির্ণয় আনসার, অর্থাৎ নির্ণয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলা হবে 21%। কেন 21%, কারণ আমি বের করতেছি কততে, আমরা বের করতেছি 100-তে, আর 100-তে শতকরা, 100 মানে তো শতকরা, তাই না, তার জন্য আমাদের 21% বেরোলো, বাস অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বি প্লাস সি ডিভাইড বাই এ মাইনাস বি, এ মাইনাস সি প্লাস বলছে সি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ, বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস ডিভাইড বাই বলছে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এই চ্যাপ্টারের অঙ্কটা আমার চ্যানেলে খুব সহজে করে দেওয়া আছে, দেখবে 15 নম্বর চ্যাপ্টার, দাদার ক্লাসরুমে পাই যাবে, অবশ্যই দেখবে। আর আরেকটা চ্যানেল রয়েছে যেখানে আমি ম্যাথমেটিক্স দিচ্ছি শুধুমাত্র, ওটাও আমারই চ্যানেল, আর বিশ্বাস নামে দেখবে একটা চ্যানেল আছে আর বিশ্বাস, তো অবশ্যই ওটা যাও ফলো করো, ওখানে মডেল সেট কোশ্চেন পাবে, তার সঙ্গে তুমি কী পাবে বলো তো, সাজেশন পাবে, আর খুব তাড়াতাড়ি তোমাদের চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক চলে আসবে খুব সোজা নিয়মে। যারা যারা আমার চ্যানেলে নিয়মিত অঙ্ক করছো আশা করি তাদের ভালোই লাগবে, আর যারা এখনও করোনি তারা একটা ট্রাই করো, দেখো ভালোই লাগবে অঙ্ক করতে। দেখো বি প্লাস সি লিখলাম, যে ফর্মেশন আছে সেই ফর্মেশন লিখলাম, তো চলো ডাইরেক্ট চলে আসছি। দেখো এই ফর্মটা লিখলাম, লেখার পরে কী করবো দেখো, এই যে লক্ষ্য করো, এখানে ভালো করে লক্ষ্য করবা, এখানে কী আছে দেখো এ মাইনাস বি আছে, এখানে আছে এ মাইনাস সি, কিন্তু অর্ডার মেনটেন করো, এ মাইনাস বি এখানে আছে, এখানে আছে বি মাইনাস এ। তাহলে প্রথমত এই অর্ডারে মেনটেন করলে প্রথমত কী আসবে, এখানে এ আসবে, তারপর বি আসবে। এবার এটা আসতে গেলে তো প্রবলেম, কারণ বি এর আগে তো প্লাস আছে, তাই না, তাহলে এখানে একটা মাইনাসের প্রবলেম, অত চিন্তা করে লাভ নাই, যেহেতু মাইনাস বেটা প্রবলেম করতেছে, চল বেটা মাইনাস সি বাইরে চলে যা, বাইরে চলে আসলো মাইনাস বেটা, আচ্ছা হয়ে গেল। এখানে বি মাইনাস সি এই অর্ডারে লিখলাম। অর্ডার মেনটেন করো এ বি সি, মানে অর্ডার মেনটেন বলতে আমরা কি জানি, এ জানি, তারপরে বি জানি, তারপরে সি জানি, এইভাবে আমরা করবো। এখন তুমি যদি বলো না দাদা আমি এ বি সি অর্ডার মেনটেন করবো না, তাও হবে, রিল্যাক্সে থাকো, তাও হবে, ওকে, কিন্তু অর্ডার মেনটেন করে করলে না অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। আর আমরা বললাম সোজাভাবে চিন্তা করতে হবে, প্রথমত চিন্তা করবো যে অঙ্কটাতে কী আছে, এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, আমি কি জানি, আমি জানি এবিসিডি, চলো বাবু এবিসি আগে লিখি তারপরে চিন্তা করি। তো অঙ্ক তুমি ক্যালকুলাস করো, ক্লাস 11 12 ইন্টিগ্রেশন ক্যালকুলাস যাই বলো, ডিফারেন্সিয়েট যাই করো না কেন, প্রবাবিলিটি থিওরাম যাই করো না কেন, প্রত্যেকটা জায়গায় সিম্পল কনসেপ্ট। যারা ক্রিটিক্যাল মাইন্ডে অঙ্ক করে তাদের ম্যাক্সিমাম মেলে না, তাদের অঙ্কের অবস্থা একদম টানে পাশের মতো হয়ে যায় উচ্চ মাধ্যমিকে। আমি উচ্চ মাধ্যমিক পড়াই, আমি দেখছি ওটা বিষয় করে, যারা সোজা সরলভাবে চিন্তা করে তাদের অঙ্কগুলো সব থেকে বেশি মেলে। আচ্ছা এই অঙ্কটা তুললাম, এই কনসেপ্টটা হয়তো হতে পারে, এই লাইনটা করলাম, আর একটা লাইন করলাম, আর একটা লাইন করলাম, এরকম করতে 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 দেখবে একটা সময় টোটাল অঙ্কটাই হয়ে যায়। ঠিক একই রকম একটা কৃষকের অনেক বড় একটা জমি ছিল, প্রচণ্ড জঙ্গল ফঙ্গল হয়েছিল, তো কৃষক ভাবতেছে আমি তো মানে অলস টাইপের কৃষক, যে আমি তো এত বড় জমি, এই জমিটাতে এত জঙ্গল পরিষ্কার করতে পারবো না, প্রত্যেকদিন জমিতে যায় আর ঘুরে ঘুরে আসে, ওরকম করলে তো হবে না। ও কী করলো, অল্প অল্প করে পরিষ্কার করা শুরু করলো, একদিন দেখবে পরিষ্কার করতে করতে দেখবে টোটাল জমিটাই পরিষ্কার হয়ে গেছে। তো ওরকমই বলছি যে অঙ্কগুলো না অল্প অল্প করে প্রত্যেকদিন প্র্যাকটিস করো, ইন্টারেস্ট সহকারে করতে 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 একদিনকে টোটাল বই হয়ে গেছে। কিন্তু সিস্টেমটা কী বলো তো, সোজাভাবে চিন্তা করতে হবে।
চলো এরপরে সিস্টেম দেখো, এখানে দেখো সি মাইনাস এ আছে, কিন্তু আমাদের অর্ডার মেনটেন করলে প্রথমে হতে হয় এ, তো আমরা তাই লিখবো এ মাইনাস সি লিখবো। তো এ মাইনাস যদি সি লিখি তাহলে এখানে দেখো এর আগে তো মাইনাস নেই, তাহলে এখানে কি হচ্ছে, একটা মাইনাসের প্রবলেম হয়ে যাচ্ছে। চলো তাহলে এখানে একটা মাইনাস আমি করে দিলাম। ওকে, ভালো করে বুঝবা। এখানে কি আছে দেখো সি মাইনাস বি আছে, কিন্তু অর্ডার মেনটেন করলে কী হয়, বি মাইনাস সি হয়। তাহলে এখানেও তো একটা মাইনাসের প্রবলেম, কারণ বির আগে তো মাইনাস নেই, তাহলে এখানে আর একটা মাইনাস হবে। তাহলে এই মাইনাসটা এখানে লিখলে তো সমান সমান হয়ে যাচ্ছে, মানুষজন তো হাসবে তাই না। তাহলে এই মাইনাসটা এখানে এরকম হয়ে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এরকমভাবে সিম্পল কনসেপ্টে চিন্তা করতে পারো। দুইখানা মাইনাস কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো, বাস এই লাইন আমাদের কভার হয়ে গেল। নেক্সট দেখো এই যে দেখো এ মাইনাস বি লিখলাম, এ মাইনাস সি এই যে এখানে লিখলাম, তারপরে দেখো এখানে কি আছে এ কী বলবো বি মাইনাস সি এখানে আমি লিখে নিলাম। ক্লিয়ার কনসেপ্ট, বুঝতে পারছো? তবে কালার চেঞ্জ করে তোমাকে বুঝাইতে হবে, তার আগে এটাকে উড়াই, কালার চেঞ্জ করে চলো এবার বুঝি না, একই কালার দেখি। দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস সি আছে, চলো এই দুটোকে এখানে আমি ঢেকে দিই, ঢেকে দিলাম। তাহলে এবার বলো কী থাকছে, বি মাইনাস সি, ঠিক তো? কী থাকছে, বি মাইনাস সি, তো বি মাইনাস সি এখানে লিখে দিলাম। ওকে বেটা, কমপ্লিট। আর বি প্লাস সি, বাবা এই দেখো বাবা বি প্লাস সি এখানে আছে, তো বসিয়ে দিলাম। এই তো সিম্পল কনসেপ্ট। এবার চলো নেক্সট টপিকে, এবার আবার কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা তারপরে এই টপিকটা আমাদের বোঝা হয়ে গেল। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই। এবার দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বিটাকে তুমি এরকম কেটে দাও, মনে করো নেই, আবার তুমি খাতাতে কেটো না, তাহলে স্যার বুঝবে না, স্যার বলবে আমি ও নাম্বার কেটে দিচ্ছি, অর্থাৎ তোমার যে নাম্বার দেবে 5 সেই 5-এর বদলে 0 করে দেবে। আমি তোমাকে বোঝানোর জন্য করছি, হ্যাঁ। তাহলে বি মাইনাস এ মাইনাস বি কেটে দিলাম। এবার দেখো বি মাইনাস সি, মানে ঢাকতে হবে, এই দেখো বি মাইনাস সি এটাকে আমি এবার ঢেকে দিলাম। তাহলে আমাদের পড়ে থাকছে কি, এ মাইনাস সি থাকছে। এই এ মাইনাস সি আমরা এখানে গুণ করে দেবো, ঠিক। আর এখানে দেখো পড়ে কি ছিল, এ প্লাস সি এখানে নিয়ে আসো, এই সিম্পল কনসেপ্ট। নেক্সট দেখো বলছে যে নেক্সটে, চলো এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আর একটা পার্ট রয়েছে, এই পার্টটাও চলো বুঝি আমরা। এখানে এ মাইনাস সি আছে, এ মাইনাস সি ঢেকে দাও, ঢেকে দিলাম। বি মাইনাস সি আছে, বি মাইনাস সি ঢেকে দাও, ঢেকে দিলাম। তাহলে এখানে থাকছে এ প্লাস বি, লিখে দাও এখানে এ মাইনাস বি লিখে দিলাম। আর এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি এখানে লিখে দিলাম, বাস। এবার কিছুই না, জাস্ট মাল্টিপ্লিকেশন ফর্ম করবো। কী লিখবো দেখো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওই যে একটা ফর্ম আছে দেখো, এই ফর্মটার কথা বলছি আমি, যে এ প্লাস বি আর আছে কি এ মাইনাস বি, এটাকে আমরা কি লিখতে পারি, এটা সূত্র ছিল ক্লাস 7 বা 8-এ শিখছিলাম, এটা তো 8-এর ক্লাস হচ্ছে, তো 7-এ শিখছিলাম। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্ম, তো এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মে আমরা কি বলতে পারি, এটার প্রথমে স্কোয়ার হবে, তারপরে এটার স্কোয়ার হবে, তার আগে একটা মাইনাস বসবে, মাইনাস বসলো দেখো এখানে দেখলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এদিকে দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এইবার দেখো এই যে বি স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার লিখলাম, তারপর সি স্কোয়ার লিখলাম। এবার দেখো এই মাইনাস আর এখানে কী করলে পরে এখানে মাইনাসই হয়ে যাচ্ছে, আর এখানে কী হচ্ছে এই মাইনাস, আর এটা মাইনাস মাইনাস কী হয়েছে, প্লাস হয়ে গেলো, বাস। অঙ্ক শেষের দিকে দেখো এই বি ঘেঁচাং, এই সি ঘেঁচাং, এই ঘেঁচাং, কেটে করে কী থাকলো, কিছুই থাকলো না, 0 থাকলো। তাহলে আমরা তাই লিখলাম দেখো 0/1, এবার 0/1 অর্থাৎ 0 ডিভিজিবল বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি ইন্টু বলছে b মাইনাস সি, দ্যাটস ইকুয়ালিটি সাইন, অবভিয়াসলি ইউ ক্যান সে দ্যাটস 0, অর্থাৎ আমরা 0কে যাদেই ডিভাইসেবল করি না কেন সেইটা কিন্তু 0ই হবে। কিন্তু একটা কন্ডিশন আমরা 11-12-এ শিখবো, তোমাদের ক্লাসে এই ব্যাপারগুলো নেই। কোনো একটা সংখ্যাকে যদি আমরা 0 ভাগ করি সেটা কিন্তু 0 হবে না, সেটা কিন্তু টেন্ডস টু ইনফিনিটি, কারণ এটা আনডিফাইন্ড কন্ডিশন, মিনিংলেস, আমরা বলতে পারি মিনিংলেস কিংবা বলতে পারি আনডিফাইন্ড কন্ডিশন। ব্যাঙ্গুলি টাইমে আমরা বলি কি অসংগত বা ইনফাইনাইট বলি না, ইনফাইনাইট ইনফিনিটি, যার কোনো রেঞ্জ আমরা খুঁজে পাই না। চলো এরপরে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3-4-12 রয়েছে। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, খুব ভালো। তাহলে তো আমারও সময় মতো বিদ্যুতের বিল দিতে হবে, কিন্তু আমাদের বিদ্যুতের বিল তো আমি দিই না, আমার ফ্যামিলি দেয়। কত টাকা বিল সেটা বোঝাই না। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল তা নির্ণয় করো। কত ছিল আমি কী করে জানবো, অঙ্ক করো। ঠিক আছে করছি, দেখো 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকায়, খুব ভালো, তাই তো। 15% পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে কি 100, যখনই বেটা পার্সেন্টেজ বলবে, সেরকম ধরো 10% বললে মানে কী হবে, 10% মানে হচ্ছে 100 টাকার উপর বেস করে 10 টাকা আমি ছাড় দিচ্ছি। 15% মানে কি, 15% মানে হচ্ছে 100 টাকার উপর আমি 15 টাকা ছাড় দিচ্ছি, অর্থাৎ 100 টাকার উপর 15 টাকা ছাড় দিচ্ছি, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এবার দেখো এখানে বলছে 15 টাকা ছাড় পাওয়া যায়, খুব ভালো, 100 টাকায় 1 টাকা ছাড় পাওয়া যাবে কত, অবশ্যই আমরা বলবো যে 100/15। কোন ক্লাসে শিখছিলাম, ক্লাস 5-এর ঐকিক নিয়ম না 6-এর ঐকিক নিয়ম, কোনোটা ক্লাসে শিখছিলাম, খেয়াল নেই। 54 টাকা ছাড় পাওয়া যায় কীভাবে, দেখো এই দেখো 54 54 এখানে মাল্টিপল করে দিলাম, কোনো কিছু নয়, কাটাকাটি করবো। দেখো 5 দিয়ে কাটলে হবে 3-5 15 হবে এখানে, অর্থাৎ এখানে 3 হবে, আর 5 দিয়ে কাটলে 5 20 100, আগেকার দিনে 20 নামে নাম হতো, 1 20 2 20 3 20 4 20 এরকম মানুষের নাম হতো, তাই না। আচ্ছা এবার এই 3 কাটবে। এবার ভাবতেছো তো দাদা এত হাসছে অঙ্ক করছে কেন, আমি একটা বিষয় বলি, যেরকম তুমি খেলা বিভিন্ন টাইপের খেলো না,
বিভিন্ন টাইপের খেলা টেলা যেগুলো আছে, ক্রিকেট ফুটবল, দেখবে জীবনে যে সমস্ত ঘটনাগুলো তুমি হাসি হাসি করছো, খুশি হয়ে করছো, সেগুলো দেখবে তোমার লাইফে একটা গুড ফিলিংস তৈরি করে। আর অঙ্ক সাবজেক্টটা বেশিরভাগ স্টুডেন্ট কি, বা বেশিরভাগ অনেক ক্ষেত্রে স্যারেরাও করে কি, একদম গম্ভীরভাবে অঙ্ক করে। গম্ভীরভাবে অঙ্ক করলে হবে না, বা অনেক ছাত্র আছে যারা গম্ভীরভাবে অঙ্ক করে। গম্ভীরভাবে অঙ্ক করলে না অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে। অঙ্ক করবো হাসতে হাসতে অঙ্ক করবো, হোক না একটু কঠিন, কি হবে, ট্রাই করি না 1000বার চেষ্টা করে যদি একবার সফলতা পাওয়া যায়, সেটাকেই বলবো সাকসেস। আমি তার জন্য বলছি একটু হাসি, একটু ফুর্তি করে অঙ্ক করি। কারণ অঙ্ক সাবজেক্টটা যত তুমি লাইটলি করবে, মনের মধ্যে ভাববে, করবে, আনন্দ করবে, তত তোমার ভালো লাগবে। আর আমি তো বলবো যে তুমি আনন্দ করো, পড়ো, হাসো, খেলো, বিন্দাস অঙ্ক করো, বিন্দাস খাওয়া দাওয়া করো, বিন্দাস সবার সাথে ভালো ব্যবহার করো। আমার কথা মতো তুমি খুব খুশি থাকো, মানে আমি বলবো যে তুমি খুব ভালো থাকো। এবার তোমার ভালো থাকার মধ্যে কী আছে, তোমার খুশি, তোমার আনন্দ। তাই অঙ্কটা করো আনন্দ করে। ওকে, এর জন্য আমি অনেক সময় অঙ্ক করতে হাসি। কেন হাসি? যেন তুমি আমার সাথে সাথে হাসতে অঙ্ক করো। এভাবে হাসতে অঙ্ক করতে একদিন দেখবা ক্লাস 8, 9, 10, তারপর 11, 12 পার করে ফেলছো। তখন বলবে দাদা 4-5টা বছর হঠাৎ কেটে গেল, এই লং টাইমের জার্নিটা হঠাৎ করে কেন জানি শর্ট টাইম হয়ে গেল। তো হাসতে আমরা নিজেরাই বুঝি না যে আমাদের সময়টা কীভাবে কাটছে, তাই কি না? বুঝতে পারছো তো? হাসবো, খেলবো, পড়বো, এটাই তো আমাদের লাইফ হবে। দেখো 360 টাকা, 360 টাকা, এই যে 20 × 18, দেখো এই ক্ষেত্রে একটা সিম্পল কনসেপ্ট আছে। অনেকে কী করে বলো তো, এইভাবে গুণ করে, 18 গুণ 20, এইভাবে গুণ করতে থাকে 0, 0, 0। ভাই অত ক্রিটিক্যাল কনসেপ্ট চিন্তা করে লাভ নেই, এই কনসেপ্ট বাদ দাও। এই সমস্ত ক্রিটিক্যাল কনসেপ্ট আগেকার দিনে চলতো, এখনকার দিনে চলে না। সিম্পল কনসেপ্ট ক্লিয়ার করো। হ্যাঁ, আগেকার দিনেও আমি তো মনে করি অঙ্ক আগেকার দিনে আরও বেশি ব্রিলিয়ান্ট টাইপের পদ্ধতিতে করতো। এখনকার দিনে মনে হয় অঙ্ক একটু কম ব্রিলিয়ান্ট পদ্ধতিতে করে। কেন? আগেকার সত্যিকারের সিস্টেম কিন্তু দুর্ধর্ষ লেভেলের ছিল। এখন মানুষজন অঙ্কটা সেইভাবে করে না। কেন? বিজি থাকে মোবাইল, সিনেমা, কার্টুন আরও বিষয়গুলোতে। তো অঙ্কের মধ্যে আলাদা একটা মজা আছে, সেই মজাটা যদি অনুভব করা যায়, অঙ্কের মধ্যে সেই ইজি সাবজেক্ট নেই। দেখো এই ক্ষেত্রে চিন্তা করো, বেটা 20, বেটা 18 আছে, এইগুলো শূন্য বাদ দাও, আমার শূন্যর দরকার নেই। মনে করো বেটা শূন্য নাই, শূন্য আমি পকেটে ভরে নিলাম। কোথায় পকেটে ভরে নিলাম শূন্যটা। তাহলে 2 থাকলো, 18 থাকলো, 2 আর 18 গুণ করলে কথায় 18 2 36, 18 2 36, লিখে দাও 36। আর এই যে বেটা শূন্য আছে, শূন্যটা এই জায়গায় টুং করে বসিয়ে দাও, বেটা শূন্য টুং এখানে বসে বললো, তাহলে কত হয়ে গেলো? দেখো 360 হয়ে গেলো। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার। 360 টাকা এই তো হয়ে গেল। তো নিম্ন বিদ্যুতের বিলের পরিমাণ হবে 360 টাকা, অনেক কম টাকাই তো আসছে, আমাদের মনে আরও বেশি আসে। এরপরের প্রশ্ন দেখো, বলেছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা হিসাব করে লিখি। চিনির দাম বেড়ে গেছে, তাই চিনির খরচ কমাতে হবে। ঠিক আছে, আগে 100 টাকায় 100 গ্রাম চিনি পাওয়া যেত, ধরে নিলাম আমি। তো 20% দাম বাড়ার পর 100 টাকায় চিনির দাম হবে 100 + 20, 120 টাকা। এখন 120 টাকায় চিনি পাওয়া যাবে 100 একক, একে কত পাওয়া যাবে, 100তে কত পাওয়া যাবে। সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো কাটাকাটি করলাম একদম সিম্পলভাবে। যাই হোক, এই দেখো 0 কাটবে, 0 কাটলো, আর বাকিটা ক্যালকুলেশন করবো, 250/3 আসবে। সিমিলার হয়েছে দেখো নিচে আসবে প্রতি মাসে চিনি ব্যবহার করতে কমাতে হবে। এগুলো সব বইয়ের অঙ্ক। তো এখানে ক্যালকুলেশন করলে দেখো আসবে টোটাল 100 থেকে আমি এই পার্টটা বিয়োগ করবো 50/30, 50/3। তো ক্যালকুলেশন করলে দেখো ভাগটা করলে আমাদের 16/2/3 আসছে। নির্ণয় প্রতি মাসে চিনি ব্যবহার 16/2/3 কমাতে হবে। এবার দেখো বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো, তবে কতদিনে কাজ শেষ করতো তা ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে লিখতে হবে। তো প্রথমত লোক সংখ্যা 30, সময় লাগবে 15, 25 জন লোক হলে পারে কোশ্চেন জন্য কদিন লাগবে। লোক সংখ্যা কমছে তাই সময় বাড়বে, তাই না? এটা হলো কি একটা ব্যস্ত সম্পর্ক। এবার ব্যস্ত সম্পর্ক মানে কি, যখন একটা বলে আর একটা বাড়ছে। হোয়াট ইজ দ্যাট? আই মিন টু সে দ্যাট ইজ ইনক্রিজিং ফাংশন, মানে যেটা বাড়ছে। অপোজিট ভার্সন আরেকটা কি হবে, ডিক্রিজিং ফাংশন, মানে একটা বাড়ছে একটা কমছে, একটা উপর থেকে উঠছে আরেকটা কি হচ্ছে কমছে। যখন এরকম বিপরীত সব ব্যাপার থাকবে তখন সেটাকে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। তাহলে আলটিমেটলি হোয়াট ইজ দ্য কন্ডিশন, দেখো 30 আসছে, 30 × 25, দেখো 30 × 25 লিখলাম আমি। আর এখানে কত আছে দেখো 15 আছে। তো এখানে আমরা কোশ্চেন চিহ্ন দেবো, এই কোশ্চেন চিহ্নের উপর বেস করে আমরা দেবো, আর এখানে 15 লিখলাম। তাহলে কোশ্চেন চিহ্নটা আমাদের নির্ণয় অ্যান্সার। তো কোশ্চেন চিহ্নটা দেখো নির্ণয় অ্যান্সারটা আমরা করবো, দেখো 30 × 15, 30 গুণ করতে এইভাবে প্যারালাল চিন্তা করতে, প্যারালাল সমান্তরাল এই রেখাভাবে চিন্তা করবে ব্যস্ত সম্পর্কতে। 30 এর সাথে উপরের যে সংখ্যা আছে 15 গুণ হলো, আর এই বেটা 15, 25, নিচে দেখো 25 গুণ করে দিলাম, কাটাকাটি করে দাও, বাস অঙ্ক শেষ। 6 × 3 18 দিন। যদি 25 জন লোক ওই পুকুর কাটতে, তবে 18 দিনে কাজ শেষ করতে পারতো। নেক্সট, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলির একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট
উপপাদ্য অবশ্যই প্র্যাকটিস করে রেখো। দেখো এটা এরকম হচ্ছে। ওকে, তোমাদের বইয়ের প্রশ্ন। ওকে ওকে, দেখো আরেকটা দেখো, প্রমাণ করো একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ। এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। দেখো আমি আরও কয়েকটা সেট ছেড়েছি, আমার আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে অবশ্যই সেই চ্যানেলটা যাও, ভিজিট করো। দেখো তোমাদের বইয়ের প্রশ্ন। ওকে, তাহলে যাও, ওই নতুন আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো, কোনগুলো সাজেশন ইম্পর্টেন্ট আছে, আর অনেক প্র্যাকটিসের দেওয়া আছে, প্র্যাকটিসেরগুলো সলভ করো। সামনে পরীক্ষা, মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো। অঙ্ক করবো হাসতে হাসতে, সরলভাবে। পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।